যে রাতে ওরা হলঘরে ক্যাম্প করেছিল সেদিন হেডমাস্টার মশাই বলেছিলেন, একদিন রাতে আমরা কুহনবুৎসু মন্দিরে একটা সাহসের পরীক্ষা নেব। কে কে ভূত সাজতে চাও হাত তোলো। জনা সাতেক ছেলে হাত তুলেছিল। সাহসের পরীক্ষার দিন বিকেল বেলায় স্কুলের মাঠে ভূত সাজবে যারা, তারা বেশ পোশাক টোশাক নিয়ে হাজির। ভয়ের চোটে তোরা মরেই যাবি। মন্দিরের দিকে যাবার আগে ওরা বাকিদের বলে গেল। নমস্কার, এসডিএমটি গল্প পাঠের আসরে আরো একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আমাদের এই আসরে তেতসুকো কুরোয়ানাগির লেখা তত্ত্বচান এই গল্পটি, তার বাংলা অনুবাদ লিখেছেন মৌসুমী ভৌমিক, সেটি পাঠ করে আমরা শোনাচ্ছি। কয়েকটি পর্বে ভাগ করে এই গল্পটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এই পর্বগুলি, এই ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন ভিডিওগুলি, এবং আমাদের এই উদ্যোগে যদি আপনারা পাশে থাকতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং নিচে থাকা বেল আইকনটি প্রেস করলে আমাদের ভবিষ্যৎ সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। এই ভিডিওগুলি আপনারা শেয়ারও করতে পারেন। আমাদের এই উদ্যোগে আপনাদেরকে আমরা পাশে চাই, এবং কেমন লাগছে সেই কথাটিও আপনারা কমেন্ট করে আমাদের জানাবেন। আজকের পর্বের হেডলাইন, সাহসের পরীক্ষা। আচ্ছা বলতো, ভয় করে, পচা গন্ধ, খেতে ভালো কোন জিনিস? এই ধাঁধাটা ওদের এত পছন্দ ছিল যে যদিও ওরা সবাই উত্তরটা জানতো, তবু বারবার এই একই ধাঁধা ওকে জিজ্ঞেস করত। তত্ত্বচান আর ওর বন্ধুরা প্রায় একজন আর একজনকে বলতো, আমার একবার ভয় করে, পচা গন্ধ, খেতে ভালো ধাঁধাটা জিজ্ঞেস করো। উত্তর ছিল একটা দৈত্য বাথরুমে গিয়ে মিষ্টি খাচ্ছে। তোমইতে সাহসের পরীক্ষার গল্পটা দিয়েও একটা ধাঁধা তৈরি করা যেতে পারে। ভয় করে, হাসি পায়, চুলকোয়, কি বলো তো? যে রাতে ওরা হলঘরে ক্যাম্প করেছিল সেদিন হেডমাস্টার মশাই বলেছিলেন, একদিন রাতে আমরা কুহনবৎসু মন্দিরে একটা সাহসের পরীক্ষা নেব। কে কে ভূত সাজতে চাও হাত তোলো। জনা সাতেক ছেলে হাত তুলেছিল। সাহসের পরীক্ষার দিন বিকেল বেলায় স্কুলের মাঠে ভূত সাজবে যারা, তারা বেশ পোশাক টোশাক নিয়ে হাজির। তোরা ভয়ের চোটে মরেই যাবি। মন্দিরের দিকে যাওয়ার আগে ওরা বাকিদের বলে গেল। বাকি প্রায় 30 জন ছোট ছোট 5 জনের দলে ভাগ হয়ে একে একে কুহনবৎসুর দিকে রওনা দিল। কথা ছিল ওরা মন্দিরের চত্বরটাকে একবার চক্কর মেরে গোরস্থানটা ঘুরে নিয়ে স্কুলে ফিরে আসবে। তবে হেডমাস্টার মশাই ওদের বুঝিয়ে দিয়েছিলেন যে যদিও এটা একটা পরীক্ষা, তবুও কেউ যদি চায় সে অনায়াসেই মাঝপথ থেকে স্কুলে ফিরে আসতে পারে। তত্ত্বচান বাড়ি থেকে একটা টর্চ নিয়ে এসেছিল। মা বলেছিলেন, এটা হারিও না জানো। কটি ছেলে আবার ভূতেদের ধরার জন্য প্রজাপতি ধরার জাল নিয়ে এসেছিল। কেউ কেউ দড়ি এনেছিল ভূতদের বাঁধবে বলে। হেডমাস্টার মশাই সব কথা বুঝিয়ে বলতে বলতে অন্ধকার হয়ে গিয়েছিল। ওরা 10-20 নাড়ি ভুড়ি গুনে ছোট ছোট দলে ভাগ হয়ে গেল। তারপর আনন্দে আর উত্তেজনায় লাফাতে লাফাতে প্রথম দল কুহনবৎসুর দিকে চলল। শেষে তত্ত্বচানের দলেরও রওনা দেওয়ার সময় এলো। হেডমাস্টার মশাই বলেছিলেন, কুহনবৎসু পৌঁছবার আগে ওরা কোনো ভূতের দেখা পাবে না। কিন্তু ছেলেমেয়েরা ঠিক তা মানতে পারেনি, তাই ওরা বেশ ভয়ে ভয়ে এগোতে লাগলো। মন্দিরের গেটে পৌঁছে ওরা পাহারারত দেবতাদের মূর্তিগুলো দেখতে পেল। যদিও আকাশে তখন চাঁদ উঠেছিল, তবু মন্দিরের চত্বরটা ওদের খুব অন্ধকার লাগছিল। এমনিতে দিনের আলোতে খুবই সুন্দর প্রশস্ত মনে হয় মন্দির চত্বরটা, কিন্তু এখন তা নয়। ভয়ের চোটে বাচ্চারা আর যেন নড়তেই পারছিল না। কখন ভূতেদের সঙ্গে দেখা হয়ে যায় কে জানে। একটু গাছের পাতা পড়লেই কেউ একজন ওরে বাবা রে বলে চিৎকার করে উঠছিল। শেষমেশ এমন হলো, যার হাত ধরে হাঁটছে তাকেই ভূত বলে মনে হতে থাকলো। তত্ত্বচান যে গোরস্থান পর্যন্ত যাবে না সেটা ঠিকই করে ফেলেছিল। ওখানে নিশ্চয়ই ভূতেরা সব ওদের জন্য অপেক্ষা করছে। তাছাড়া অনেক হয়েছে সাহসের পরীক্ষা, এ বিষয়ে ওর অনেক জানা হয়ে গেছে, অতএব এখনই ও ফিরে যেতে পারে। ওর দলের অন্যরাও একই সময়ে একই কথা ভাবছিল।
ভাগ্যিস একমাত্র ওই এরকম ভাবছিল না, তাই সবাই মিলে স্কুলের দিকে খুব জোর ছুট দিল। স্কুলে ফিরে দেখে ওদের আগে যে দলগুলো রওনা দিয়েছিল সেগুলো ইতিমধ্যেই সব ফিরে এসেছে। মনে হলো গোরস্থান পর্যন্ত যাবার সাহস কারোরই ছিল না। এমন সময় সাদা চাদরে মাথা ঢাকা একটি ছেলে কাঁদতে কাঁদতে এসে গেট দিয়ে স্কুলের ভিতরে ঢুকলো, সঙ্গে একজন শিক্ষক। সে বেচারা ভূত সেজে একটা কবরের পাশে ঘাপটি মেরে পড়েছিল, কিন্তু কেউই আসছিল না দেখে ওর ভয় বাড়ছিল। তখনও বাইরে বেরিয়ে আসে। একজন মাস্টার মশাই টহল দিতে দিতে ওকে দেখতে পান বাইরের রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে। উনি তখন ওকে স্কুলে ফিরিয়ে নিয়ে আসেন। সবাই যখন প্রথম ভূতকে একটু চাঙ্গা করার চেষ্টা করছে, তখন ভূত নাম্বার 2 কাঁদতে কাঁদতে প্রবেশ ঘটলো। সঙ্গে আরেকটি ছেলে, সেও কাঁদছে। দ্বিতীয় ভূতও কবরের পাশে অপেক্ষা করছিল। হঠাৎ অন্য ছেলেটির পায়ের শব্দ শুনে ভূত বাবাজি দৌড়ে বেরিয়ে ভয় দেখাতে যাচ্ছিল। তখনই লাগলো ধাক্কা। দুজনেরই ব্যথা আর ভয় পেয়ে কাঁদতে লাগলো। এমনই মজার কাণ্ড যে ছেলেমেয়েরা হেসে কুটুকুটি। ভূতেরাও একই সঙ্গে হাসতে আর কাঁদতে লাগলো। তখনই তত্ত্বচানের এক সহপাঠী নাম মিগিতা ফিরে এলো। মিগিতা একটা খবরের কাগজ দিয়ে তৈরি টুপি পরে ভূত সেজেছিল। মিগিতা তো খুব রাগ করতে লাগলো গোরস্থানে কেউ যায়নি বলে। আমি সেই কখন থেকে বসে আছি আর তোমরা এলেই না। মশার কামড়ের চোটে ওর সারা হাত পা খুব চুলকোচ্ছিল। এই ভূতকে মশা কামড়েছে বলে সবাই আবার হাসতে লাগলো। ক্লাস 5-এর মাস্টার মশাই মারুইয়ামা স্যার বললেন, আমি বরং গিয়ে বাকি ভূতেদের নিয়ে আসি। কিছু ভূত দিশেহারা হয়ে বড় রাস্তার ওপরে এসে দাঁড়িয়েছিল, কিছু ভূত আবার ভয় পেয়ে বাড়িতে পালিয়ে গিয়েছিল। সবাইকে জড়ো করে উনি ফিরিয়ে আনলেন। এরপর সময়তে ছেলেমেয়েরা আর ভূত টুতের ভয় পায়নি কোনোদিন। ভয় পাবে কি, ভূতেরা নিজেরাই তো দেখা গেল মাঝে মাঝে ভয় পেয়ে যায়। এর পরের চ্যাপ্টার রিহার্সাল। তত্ত্বচান খুব গম্ভীরভাবে ভারী ভারী পা ফেলে হাঁটছিল। পাশে পাশে রকিও ওরই মতো ধীর স্থির গতিতে হাঁটছিল আর থেকে থেকে তত্ত্বচানের মুখের দিকে তাকাচ্ছিল। এইভাবে হাঁটার একটাই মানে হতে পারে, ওরা বাইরে থেকে বাবার রিহার্সাল শুনতে যাচ্ছে। এমনিতে তো তত্ত্বচান শান্ত হয়ে হাঁটতে পারে না, হয় ও ছোটে, নয়তো এর বাগানের বেড়ার উপর দিয়ে লাফ দিয়ে ওর বেড়ার নিচ দিয়ে হামা দিয়ে এগিয়ে চলে। ছোটার সময় এদিক সেদিক তাকিয়ে কি যেন খুঁজতে থাকে, যেন পথে কি সব পড়ে গেছে। বাবারা যে হলঘরটায় রিহার্সাল করতেন ওদের বাড়ি থেকে সেটা ছিল 5 মিনিটের হাঁটা পথ। বাবা অর্কেস্ট্রার প্রধান যন্ত্রী, আর প্রধান যন্ত্রীরা সব সময় বেহালা বাজান। একবার তত্ত্বচানকে বাবাদের একটা অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেও ব্যাপারটা দেখে বেশ অবাক হয়েছিল। তা হলো অনুষ্ঠানের শেষে সবাই হাততালি দেবার পর বাবাদের দলের যিনি পরিচালক ছিলেন, মানে কন্ডাক্টর, তিনি তার বিশেষ দাঁড়াবার জায়গাটা থেকে নেমে এসে বাবার সঙ্গে হাত মেলালেন। ভদ্রলোক বেশ ঘেমে গিয়েছিলেন। বাবার সঙ্গে হাত মেলানোর পর বাবা উঠে দাঁড়ালেন আর অর্কেস্ট্রার বাকি শিল্পীরাও উঠে দাঁড়ালেন। ওরা হাত মেলালো কেন? তত্ত্বচান ফিসফিস করে মাকে জিজ্ঞেস করলো। বাবা তো ওদের মধ্যে সবচেয়ে জরুরি কাজ করেন, আর কন্ডাক্টর তো খুব খুশি হয়েছেন ওরা ভালো বাজিয়েছেন বলে, তাই বাবার সঙ্গে হাত মিলিয়ে উনি দলের সবাইকে ধন্যবাদ জানাচ্ছেন। মা ওকে বুঝিয়ে বলেছিলেন। তত্ত্বচানের এই রিহার্সালটায় যেতে এত ভালো লাগতো কেন জানো? কারণ স্কুলে যেমন সবাই ছোট, এখানে সবাই বড়, আর সকলে দারুণ দারুণ সব যন্ত্র বাজান। তার উপরে যে ভদ্রলোক অর্কেস্ট্রার কন্ডাক্টর মিস্টার রোজেনস্টক, উনি বেশ মজার জাপানি বলেন। বাবা বলেছিলেন জোসেফ রোজেনস্টক ইউরোপের খুব বিখ্যাত একজন কন্ডাক্টর, কিন্তু ওখানে নাকি হিটলার নামে একজন খুব খারাপ লোক ভয়ানক সব কাজ করে বেড়াচ্ছে। তাই মিস্টার রোজেনস্টক গান বাজনা করার জন্য জাপানে পালিয়ে এসেছেন। বাবা খুব শ্রদ্ধা করতেন মিস্টার রোজেনস্টককে। তত্ত্বচান এইসব পৃথিবীর খবর তখন বুঝতে পারত না। আসলে ঠিক সেই সময়টাতেই হিটলার ইহুদিদের ওপর খুব অত্যাচার শুরু করেছিল। এমন পরিস্থিতি না হলে রোজেনস্টকের জাপানে আসার প্রশ্নই উঠত না। উনি এসে
জাপানের সঙ্গীত রচয়িতা এবং পরিচালক কোমচাক ইয়ামাদার হাতে গড়া এই অর্কেস্ট্রাটিকে খুব অল্প সময়ের মধ্যেই দারুণভাবে গড়ে তুলেছিলেন। এমন একজন আন্তর্জাতিক মানের গুণী শিল্পীর হাতে না পড়লে এটা সম্ভব হতো না। মিস্টার রোজেনস্টক মনে করতেন জাপানের এই অর্কেস্ট্রাটিরও ইউরোপের যে কোনো প্রথম সারির অর্কেস্ট্রার মতো ভালো বাজাতে পারা উচিত। আর সেজন্যই প্রত্যেকবার রিহার্সালের পর উনি কাঁদতে শুরু করতেন। আমি এত চেষ্টা করি আর আপনারা কিছুতেই যেন সাড়া দিতে পারেন না। চেলো বাজাতেন হিদেই সাইতো। রোজেনস্টক যখন বিশ্রাম নিতেন তখন উনি অর্কেস্ট্রা পরিচালনা করতেন। এদের মধ্যে উনি সবচেয়ে ভালো জার্মান বলতে পারতেন। আমরা তো চেষ্টা করছি, কিন্তু আমাদের বাজাবার স্টাইলটা যে এখনো ভালো করে তৈরি হয়নি। আপনি একথা মনে করবেন না যে আমরা ইচ্ছে করে এভাবে বাজাচ্ছি। উনি রোজেনস্টককে সান্ত্বনা দিতেন। তত্ত্বজান এসব জটিলতা বুঝতে পারতো না, কিন্তু মাঝে মাঝে ও দেখতো যে মিস্টার রোজেনস্টকের মুখটা এমন লাল হয়ে গেছে যে এক্ষুনি ধোঁয়া বেরোতে শুরু করবে। আর তখনই উনি জার্মান ভাষায় চিৎকার করতে শুরু করতেন। দু হাতের মধ্যে থুতনিটা গুঁজে রেখে তত্ত্বচান একটা জানালার ওপর বসে বাইরে থেকে ওদের দিকে তাকিয়ে থাকতো। মিস্টার রোজেনস্টকের ওই অবস্থা দেখে ও তড়াক করে লাফিয়ে নেমে রকির পাশে ঘাপটি মেরে বসে অপেক্ষা করত কখন আবার বাজনা শুরু হবে তার জন্য। কিন্তু সাধারণত মিস্টার রোজেনস্টক খুব সুন্দর করে কথা বলতেন, আর ওর জাপানিটা সত্যিই মজার ছিল। চমৎকার কুইয়ো আ সানাগি সান যখন সবাই খুব ভালো বাজাতেন তখন অদ্ভুত উচ্চারণে কথাটা বলতেন উনি, অথবা স্রেফ বলতেন অসাধারণ। তত্ত্বচান কখনো হলঘরের ভিতরে ঢোকেনি। জানালায় বসে চুপি চুপি বাজনা শুনতেই ওর বেশি ভালো লাগতো। যখন বাজনা থেমে যেত আর শিল্পীরা বাইরে বেরোতেন তখন অনেক সময় বাবা আবিষ্কার করতেন তত্ত্বচান এসে বসে আছে। ও তত্ত্বস্কি, তুমি এখানে, বাবা বলতেন। মিস্টার রোজেনস্টক ওকে দেখতে পেলে ওর সেই উচ্চারণে বলতেন সুপ্রভাত কিংবা কি খবর। আর তত্ত্বচান যখন বেশ বড় হয়ে গিয়েছিল তখন ওকে কোলে তুলে নিয়ে গালের সঙ্গে গাল লাগিয়ে ওকে আদর করতেন। এতে তত্ত্বচান একটু লজ্জা পেত, আবার মিস্টার রোজেনস্টককে ওর খুব ভালোও লাগতো। চোখে রুপোলি রঙের পাতলা ফ্রেমের চশমা, বড়সড় একটা নাক, তেমন লম্বা ছিলেন না, কিন্তু চেহারায় একটা সৌম্য সুন্দর শিল্পী শিল্পী ভাব ছিল। রিহার্সালের হলঘরটা তত্ত্বচানের খুব পছন্দ ছিল। একটু পুরনো ইউরোপীয় ধাঁচের একটা বাড়ি, ঝরঝরে কিন্তু খুব সুন্দর। সেনজুকো দিঘির হাওয়া এসে সুরগুলোকে হলঘর থেকে বের করে নিয়ে যেত বহু বহু দূর। মাঝে মাঝে মাছ বিক্রেতার ভালো মাছ হাঁকের সঙ্গে ওই সুর যেন মিশে যেত। এর পরের অধ্যায় গরম জলের কুণ্ড। গ্রীষ্মের ছুটি শেষ হয়ে এসেছিল। ছুটির শেষে ওদের স্কুল থেকে গরম জলের কুণ্ডতে বেড়াতে যাবার কথা ছিল। তমইয়ের ছেলে মেয়েদের কাছে এটাই ছিল স্কুলের সবচেয়ে বড় অনুষ্ঠান। মা কিন্তু চট করে অবাক হওয়ার মানুষ ছিলেন না। তবু যেদিন তত্ত্বচান বাড়ি এসে বলেছিল, জানো সবাই গরম জলের কুণ্ডতে বেড়াতে যাচ্ছে, আমিও কি যেতে পারি, সেদিন মা একেবারে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। বুড়ো বুড়িরা দল বেঁধে গরম জলের কুণ্ডতে বেড়াতে যায় একথা মা জানতেন, তাই বলে ক্লাস 1-এর বাচ্চারা? অবশ্য হেডমাস্টার মশাই চিঠিটা ভালো করে পড়ার পর মায়ের মনে হয়েছিল কি দারুণ আইডিয়া। তোই নামে একটা জায়গায় তমইয়ের সাগর পাড়ের স্কুল বসবে। সিজুওকাতে ইজু নামে এক উপদ্বীপ আছে, সেখানে ওই তোই গ্রাম। আর সেখানেই একটা গরম জলের কুণ্ড আছে সমুদ্রের জলের ভিতরে। ফলে বাচ্চারা বেশ সমুদ্রে সাঁতার কাটতে পারবে, আবার গরম জলে স্নানও করতে পারবে। 3 দিন 2 রাতের জন্য যাবে ওরা। তমইয়ের এক ছাত্র বাবার ওখানে একটা বাড়ি আছে। 50 জন ছেলে মেয়ে সেখানে থাকবে ঠিক হয়েছিল, ক্লাস 1 থেকে 6 পর্যন্ত সবাই। মা তো তত্ত্বচানকে এক কথায় যেতে দিতে রাজি হয়ে গেলেন। আজকে আমাদের গল্প পাঠের আসর এই পর্যন্তই থাক। কেমন লাগলো আপনাদের এই পর্বটি আমাদের জানাতে ভুলবেন না। আজকের এই পর্বে আমরা দেখলাম কিভাবে ভূত সাজিয়ে
ছোট ছোট ছেলে মেয়েদেরই তাদের সাহসের পরীক্ষা নিচ্ছেন হেডমাস্টার মশাই, এবং তার সঙ্গে ছোট্ট ছেলে মেয়েদের মনে এই ভাবনাও ঢুকিয়ে দিচ্ছেন যে ভূত বলে আসলে কিছু হয় না, তাকে ভয় পাওয়ার কোনো কারণ ঘটেনি। ভূত সেজে যে তোমাকে ভয় দেখাবে সে দেখা গেল যে ভয় পেয়েছে তোমার থেকে আরো অনেক বেশি। তো এই ছোট্ট মজার ঘটনাটি দিয়ে তিনি তাদের মনে কি সুন্দর যুক্তিবোধ ঢুকিয়ে দিলেন। তারপর দেখলাম গানের রিহার্সাল, অর্কেস্ট্রার রিহার্সাল, সেটি তত্ত্বচান কিভাবে উপভোগ করে, এবং এই যে বিভিন্ন ধরনের ঘটনা তার জীবনে ঘটছে সেগুলো কিভাবে তার জীবনে প্রভাব ফেলছে, যা বড় হয়ে তাকে অনেকটাই নিজের পথে চলতে সাহায্য করবে, সেটা আমরা এই গল্পেই পরবর্তী দিকে দেখতে পাবো। একদম শেষে আমরা দেখলাম তারা যাবে একটি সামার স্কুলে, গরম জলের কুণ্ডে। তো প্রথমে তত্ত্বচানের মা সেটি শুনে অবাক হয়ে গেলেও পরে বুঝতে পারলেন হেডমাস্টার মশাইয়ের আইডিয়াটা। এবং আমরা দেখতে পাচ্ছি প্রতিদিনই কিছু না কিছু ঘটে চলেছে নতুন তমইয়ের স্কুলে। আমাদের তো খুবই ভালো লাগে এই ঘটনাগুলো পড়তে, গল্পগুলি পড়তে, এবং যতবারই পড়ি ততবারই মনে হয় যেন এই প্রথম পড়ছি, এত ভালো লাগে। আপনাদেরও কি এমনই ভালো লাগছে গল্পটি শুনতে? একটু কমেন্টে আমাদের জানাবেন দয়া করে, এবং আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে আবার পরের পর্বে। ভালো থাকবেন সবাই। নমস্কার।